চলো আমরা এখন ভাজক টিস্যু নিয়ে আলোচনা করি। তো যেহেতু এর নামে ভাজক টিস্যু অর্থাৎ সে বিভাজিত হবে, সো বিভাজিত যেহেতু হবে, আমরা যদি চিন্তা করি বাচ্চার ক্ষেত্রে মুরগির বাচ্চা যখন হয় তখন আসলে তারা কীরকম হয়, জাস্ট বিভাজিত হয়ে আসলো, ডিম থেকে বিভাজিত হইলো, তো তারা আসলে দেখতে ছোট হয় কিন্তু, তাই না? তারা অবশ্যই দেখতে ছোট হয় এবং সবাই আসলে মোটামুটি সিমিলার থাকে। আমরা আইডেন্টিফাই করতে পারি না এটা কি মোরগ হবে নাকি মুরগি হবে। তার মানে আমরা ওই মুরগির বাচ্চাগুলোকে আসলে তুলনা করবো যে ভাজক টিস্যুর মতো, কারণ যেহেতু তারা জাস্ট বিভাজিত হয়ে আসছে। এবং এভাবে চিন্তা করব যে মুরগির বাচ্চাগুলো কন্টিনিউয়াসলি মুরগির বাচ্চা উৎপন্ন করবে, এরকম করলে আমরা ব্যাপারটা সুবিধা হবে আমাদের বোঝার ক্ষেত্রে। তো অবশ্যই কোষগুলো জীবিত থাকবে। জীবিত মানে হচ্ছে এখানে আমি লিখে রাখছি যে কোষগুলো আসলে জীবিত হবে বা সজীব হবে। সজীব মিন্স হচ্ছে তার ভিতরে বিপাকীয় ক্রিয়া চলতে থাকবে, তার ভিতরে রিয়াকশন হইতে থাকবে, বিক্রিয়াগুলো হইতে থাকবে। এখন বিপাক মানে কি? বিপাক মানে হচ্ছে একটা অবস্থা থেকে আর একটা অবস্থায় রূপান্তর। যেমন হচ্ছে আমাদের শরীরের ভিতরে ধরো এ থেকে বিতে কনভার্ট হচ্ছে, তো আমাদের এই ঘটনা, এই রিয়াকশনগুলো আমাদের কোষের মধ্যে হয়। সো যে এই ঘটনাকে আসলে আমরা বলতেছি বিপাক, আর যে কোষের মধ্যে এটা হয় আমরা বলতে পারি যে ওই কোষটা আসলে জীবিত কোষ। দেন হচ্ছে আকারে ছোট। আমরা অলরেডি ফার্স্টেই হচ্ছে বলছি যে মুরগির বাচ্চা দিয়ে তোমরা মনে রাখার ট্রাই করবা। তো মুরগির বাচ্চাগুলো আসলে আকারে ছোট হয়, দেখতে ছোট হয়, জন্য এরা ছোট এবং সমবেশীয়। সবাই আসলে সিমিলার টাইমে আসলে তোমার হচ্ছে যেহেতু ডিম থেকে ফুটে বেরিয়ে আসে, তার মানে আসলে সবার সাইজ আসলে একই রকম হয়, ছোট হয় এবং সবাই সাইজ একই রকম হয়। তো এখানে আসলে তুমি মুরগির বাচ্চা দিলে আবার হবে না। সো এটা আয়তাকার হইতে পারে, ডিম্বাকার হইতে পারে, পঞ্চভুজকার বা ষড়ভুজকার, বিভিন্ন ধরনের হইতে পারে। ধরো এরকমের আমাদের নর্মালি কোষগুলো আসলে এরকমের থাকে। সো এটা হচ্ছে ষড়ভুজকার, 6টা কোণ যেহেতু আছে তার মানে ষড়ভুজকার। 5টা কোণ যদি হয় তাহলে সেগুলোকে আমরা বলবো। আর নিউক্লিয়াসগুলো বড় বড়, সো ছোট না, বড় বড় নিউক্লিয়াস আমরা দিয়ে নিব। এবং এই সাইটোপ্লাজমগুলো খুবই ঘন থাকবে, মানে প্রচুর পরিমাণে থাকবে। কেন? কারণ হচ্ছে এর ভিতরে যেহেতু বিপাকীয় কাজ হবে, সো আমার প্রচুর পরিমাণে বিভিন্ন এনজাইম এবং বিভিন্ন ধরনের শক্তি দরকার হবে, এবং এই জন্য আমার সাইটোপ্লাজমগুলো অনেক ঘন থাকবে এবং নিউক্লিয়াসটা একটু আকারে বড় থাকবে। সো আমরা এখানে আরও কয়েকটা চাইলে দিতে পারি। এখানে ধরো আমি আরও একটা দিলাম, এখানে আরও একটা দিলাম। সো এগুলো হচ্ছে আমার কোষগুলো, এগুলো হচ্ছে আমার কোষ। আমি সব সাইটোপ্লাজমগুলো দিলাম না। ওকে, তাহলে আমরা এটাও বুঝে ফেললাম যে আসলে ষড়ভুজকার এবং হচ্ছে বিভাজনক্ষম। অলরেডি আমি বলে ফেলেছি যে আসলে এগুলো যেহেতু তোমার বিভাজন টিস্যু, সো এটা কি করবে? বিভাজনক্ষম হবে আর কি, প্রতিনিয়ত সে আসলে বিভাজিত হতে থাকবে। যেহেতু সে বিভাজিত হবে তাহলে তার প্রাচীর অবশ্যই পুরো হবে না, পাতলা হবে। যেহেতু সে বিভাজিত হচ্ছে, তাহলে যে কন্টিনিউসলি বিভাজিত হচ্ছে তার তো আসলে প্রাচীর জোরে পুরো হয়, তাহলে সে তো আসলে বিভাজিত হতে পারবে না। যেহেতু আমাদের এটা বিভাজন টিস্যু, সো আসলে আমাদের এটা প্রাচীরটা আসলে পাতলা হবে। দেন হচ্ছে নিউক্লিয়াসগুলো বড় হবে এবং হচ্ছে সাইটোপ্লাজম ঘন সন্নিবেশিত হবে। এটা অলরেডি বলে ফেলেছি, তো এটা অলরেডি কভার হয়ে গেছে। এবং কোষ গহ্বর থাকে না, যেহেতু তারা জাস্ট কোষ থেকে বের হয়েছে, যেহেতু বিভাজনক্ষম, তার মানে তার ভেতরে ফাঁকা জায়গা বা হচ্ছে তার ভিতরে কোনো ওরকমভাবে কষ্ট নাই যে একটা বড় একটা ফাঁকা জায়গা থাকবে, এরকম কোনো ফাঁকা জায়গা নেই, সব কিছু আসলে খুশি থাকে আর কি। তার মানে এর ভিতরে কোষ গহ্বর আসলে থাকে না, এর ভিতরে কোনো কোষ গহ্বর থাকে না, বড় একটা নিউক্লিয়াস থাকে যার ফলে আসলে কোষ গহ্বর তৈরি হয় না। এবং আন্তঃকোষীয় ফাঁকা স্থান, আন্ত মানে হচ্ছে দুইটা কোষের মাঝখানে, আর অন্ত মানে হচ্ছে কোষের ভেতরে। তাহলে আন্ত মানে দুইটা কোষের মাঝখানে, তাহলে দুইটা কোষের মাঝখানে আমরা দেখতেছি যে আসলে কোনো ফাঁকা স্থান নাই, তাই না? ফাঁকা স্থান নাই। এখন আপনি বলতে পারেন যে আসলে যদি ভাই গোল হইতো, এখানে তো আপনি বলছেন যে ডিম্বাকার, সো ডিম্বাকার যদি হইতো তাহলে তো আন্তঃকোষীয় ফাঁকা স্থান থাকার কথা ছিল। আমি তোমাকে একটা ছোট্ট উদাহরণ দিই। যেহেতু এর কোষ প্রাচীর পাতলা, সো তোমরা পাতলা কোষ প্রাচীর এবং আকারেও ছোট, তাহলে তুমি চিন্তা করতে পারো ম্যাজিক বলের মতো। তোমরা সবাই আসলে ম্যাজিক বল দেখছো। সো ম্যাজিক বল যদি আমরা একটা বোতলের মধ্যে নেই পানি ছাড়া, সেক্ষেত্রে তুমি বলো দুইটা ম্যাজিক বলের মাঝখানে কি কোনো প্রাচীর, কোনো ফাঁকা জায়গা থাকা সম্ভব কিনা? সম্ভব না, কারণ এর প্রাচীর যেহেতু খুবই পাতলা, প্রাচীর পাতলা, তার মানে ভিতরে যে মাঝখানে যে ফাঁকাগুলো ছিল ও ফাঁকা জায়গাগুলোও হচ্ছে তোমার কভার হয়ে থাকবে, কারণ ও শক্ত না। তুমি আরেকটা এক্সাম্পল চিন্তা করো, যদি পিং পং বল হয় বা হচ্ছে গলফ বলের কথা যদি চিন্তা করো, গলফ বলের প্রাচীরগুলো কিন্তু অনেক শক্ত হয়। সো ওইটা যদি আমি একটা জারের মধ্যে নেই তাহলে কিন্তু ফাঁকা জায়গাগুলো থাকবে, কারণ ওগুলো ওই ফাঁকা জায়গাগুলো পূরণ করতে পারবে না, কারণ অফ তার শেলটা অনেক বেশি হার্ড বা অনেক বেশি পুরো। কিন্তু তুমি ম্যাজিক বলের কথা চিন্তা করো, ও যেহেতু আকারে ছোট, আয়তনে ছোট এবং ওর প্রাচীরটাও পাতলা, তার মানে তার
মাঝখানে আমি যদি সবগুলো একসাথে রাখি তার মাঝখানে কিন্তু ফাঁকা জায়গা থাকার সম্ভাবনা খুবই কম। এখন একদমই যে থাকে না ব্যাপারটা এরকম না, বাট খুবই কম থাকে। আর ষড়ভুজাকার বা অন্য কোনো আয়তন হলে তো এখানে আসলে থাকার কোনো পসিবিলিটি নাই। তারপর হচ্ছে বিপাকীয় হার বেশি। বিপাক অলরেডি বলছি যে আসলে বিপাক হচ্ছে তোমার আমাদের কোষের ভিতরে যে বিক্রিয়াগুলো হয়, যেমন হচ্ছে প্রোটিন ভেঙে যে আমাদের অ্যামিনো অ্যাসিডগুলো তৈরি করে, এই যে পদ্ধতিটা, এটাকে আসলে বিপাক। এটা তো আমাদের কোষের ভিতরে হয় এবং সজীব কোষগুলোর মধ্যে হয়। সো এটাই আসলে আমাদের বিপাক। তার মানে বিপাকীয় হার প্রচুর পরিমাণ বেশি থাকে, কারণ তাকে কন্টিনিউয়াসলি বিভাজিত হতে হচ্ছে এবং বিভিন্ন এনার্জি আসলে তৈরি করা লাগতেছে, যার জন্য তার ভিতরে যেই খাবারটাই আসতেছে না কেন, যেটাই আসতেছে না ওইটাই অন্য খাবারগুলোতে বা অন্য সরল কিছুতে কনভার্ট হয়ে যাচ্ছে, এবং যার ফলে তার মধ্যে সঞ্চিত কোনো খাবার থাকতেছে না, কারণ বিপাকীয় হার হয়েছে, সবগুলো বিপাক হয়ে চেঞ্জ হয়ে যাচ্ছে অন্য কোনো ইসে। যেমন প্রোটিন থেকে, প্রোটিনের যে জটিল প্রোটিন থেকে আমাদের অ্যামিনো অ্যাসিড তৈরি হয়ে যাচ্ছে। তার মানে তার ভিতরে সঞ্চিত কোনো খাবার নর্মালি থাকে না, এবং যেহেতু কোনো সঞ্চিত খাবার নাই সেহেতু বজ্র থাকারও কোনো প্রশ্ন আসে না। তার মানে সঞ্চিত খাবার এবং বজ্র পদার্থ থাকার কোনো প্রশ্ন আসে না। এবার আসো যে প্রোপ্লাস্টিড থাকে। এখন দেখো এই কথাটা দুইটা শব্দ দ্বারা গঠিত, একটা হচ্ছে প্রো আর একটা হচ্ছে প্লাস্টিড। তার মানে প্লাস্টিডের পূর্বের যে অবস্থাটা সেটা হচ্ছে প্রোপ্লাস্টিড। তো প্রোপ্লাস্টিড থাকে। এখন দেখো তুমি প্লাস্টিড তো আসলে আমরা জানি এখানে প্রচুর পরিমাণ থাইলাকয়েড থাকে, থাইলাকয়েডগুলো থাকে। সো প্রথমের দিকে যেটা হয় যে যেহেতু ভাজক টিস্যু একে কন্টিনিউয়াসলি বিভাজিত হতে হচ্ছে, তার মানে এখানে আসলে প্লাস্টিড ও প্রপারলি খাবার তৈরি করতে পারবে না, কারণ সে তো বিভাজিত হয়ে যাচ্ছে, কিছুক্ষণ পরে বিভাজিত হয়ে যাবে। এই জন্য সে আসলে প্লাস্টিডের একটা পার্ট, একটা অঙ্গ সে আসলে স্টোর করে রাখে, যেটা আসলে একটা সময় যখন এই ভাজক টিস্যুগুলো স্থায়ী টিস্যুতে কনভার্ট হয়ে যায়, স্থায়ী টিস্যুতে এই জিনিসটা আসলে কিসে পরিণত হয়? প্লাস্টিডে পরিণত হয়। তার মানে প্লাস্টিডের যে অঙ্গাণুটা তোমার হচ্ছে ভাজক টিস্যুতে থাকে সেটা আসলে প্রোপ্লাস্ট একটা সময় গিয়ে প্লাস্টিডে কনভার্ট হয়ে যায়। সো এই ছিল আমাদের মোটামুটিভাবে ভাজক টিস্যুর যে বৈশিষ্ট্য। তার মানে আমরা আবার একটু আসি, একবার যদি রিক্যাপ করতে যাই, যে কোষগুলো অবশ্যই সজীব, কারণ এখানে বিপাকীয় হার আছে, এবং আকারে ছোট হবে, যেহেতু সে মাত্র বিভাজিত হয়ে আসলো, আকারের জন্য ছোট হবে, সমবেশী হবে, সেম কনসেপ্ট। এবং আকার বিভিন্ন ধরনের হইতে পারে, আয়তাকার হইতে পারে, ডিম্বাকার, গলীয় না, মনে রাখবা গলীয় না। গলীয় এবং ডিম্বাকারের মধ্যে একটা পার্থক্য আছে, গলীয় নয় কিন্তু এটা ডিম্বাকার, এবং পঞ্চভুজকার বা ষড়ভুজকার হইতে পারে। এবং যেহেতু ভাজক টিস্যু অবশ্যই বিভাজনক্ষম হবে, পাতলা প্রাচীর বিশিষ্ট, যেহেতু বিভাজিত হবে তার মানে তার আসলে প্রাচীরটা পাতলা হইতে হবে, কারণ যদি পুরো হয়ে যায়, শক্ত হয়ে যায়, সেক্ষেত্রে সে কিন্তু বিভাজিত হইতে পারবে না। এবং কোষ গহ্বর থাকে না তার ভিতরে, এটা আমরা দেখছি, কারণ কোষ গহ্বর নর্মালি বিভিন্ন বজ্র পদার্থ বা এই টাইপের জিনিসগুলো আসলে সে স্টোর করে রাখে। সো যেহেতু বজ্র পদার্থ নেই, কোষ গহ্বর হওয়ার কোনো চান্সেস নাই। এবং বিপাকীয় হার বেশি, যেহেতু তার মধ্যে ভাজক টিস্যু সে কন্টিনিউয়াসলি বিভাজিত হচ্ছে, তার ভিতরে যেই এনার্জি অনেক বেশি দরকার, সো এই জন্য বিপাকীয় হারটাও তার অনেক বেশি। এবং সঞ্চিত বজ্র পদার্থ থাকে না, যেহেতু সব খাবারই সে ইউজ করে ফেলে, ইউটিলাইজ করে ফেলে, বিপাক করে ফেলে, এই জন্য তার ভিতরে সঞ্চিত খাবার থাকে না। সঞ্চিত খাবার যেহেতু থাকে না, বজ্র পদার্থ থাকে না, এবং তার মধ্যে একটা অঙ্গাণু থাকে যেটাকে বলা হয় প্রোপ্লাস্টিড, যেটা একটা সময়ে স্থায়ী টিস্যুর মধ্যে প্লাস্টিডে পরিণত হয়। সো এই ছিল আমাদের ভাজক টিস্যুর বৈশিষ্ট্য। আমরা নেক্সট ভিডিওতে ভাজক টিস্যুর কাজ নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।